আজ থেকে মামলুক যুগ শুরু হবে। তারই ধারাবাহিকতায় আইন জালুতের যুদ্ধ নিয়ে আজকের আলোচনা। যুদ্ধের তারিখ 658 হিজরির 1260 খ্রিস্টাব্দ। যুদ্ধের স্থান আইন জালুত নাবলুস, বর্তমান ফিলিস্তিন। যুদ্ধের ফলাফল মুসলিম বাহিনীর গৌরবময় বিজয়। পক্ষ বিপক্ষ মামলুক সাম্রাজ্য এবং মোগল সাম্রাজ্য। সেনাপ্রধান মুসলিমদের সেনাপ্রধান ছিলেন সাইফুদ্দিন কুতুজ এবং মুঘল সাম্রাজ্যের সেনাপ্রধান ছিলেন কিতবুগা নায়ান নাস্তুরি। সেনা সংখ্যা মুসলিমদের সেনা সংখ্যা ছিল 20,000 এবং মোগল সাম্রাজ্যের সেনা সংখ্যা ছিল 20,000। ক্ষয়ক্ষতি মুসলিমদের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছিল এবং মুঘল সাম্রাজ্যের পুরো বাহিনী ধ্বংস হয়ে গিয়েছিল। এই ছিল আজনাদাইন জালুতের যুদ্ধের সারমর্ম কথা। চলুন বিস্তারিত শুরু করি। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকের ভিডিওটি একটু লম্বা হতে পারে, কাজেই ইতিহাস জানতে হলে ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। 658 হিজরির রমজান মাসে সংগঠিত আইন জালুত যুদ্ধকে ইসলামী ইতিহাসের অন্যতম নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করা হয়। এই যুদ্ধে মুসলমানদের পায়ের কাছে আনত হয়ে এসেছিল পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্কর হিংস্র জাতি হিসেবে পরিচিত মুঘলরা। সে সময় ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্যের মালিক ছিল এরা। চেঙ্গিস খানের সময় থেকে শুরু হওয়া মুঘলদের জয়যাত্রা অব্যাহত ছিল। পরবর্তী গ্রেট খানদের সময়ও বাগদাদ, সমরকন্দ, বেইজিং, বুখারা, আলোপোর মতো বড় বড় শহর তাতারিদের হামলায় মাটির সাথে মিশে গিয়েছিল। কি পূর্ব কি পশ্চিম এমন একটিও রাজ্য ছিল না যারা মুঘলদের প্রতিপথে বিন্দুমাত্রা বাধা সৃষ্টি করতে পেরেছিল। বিজয়ের যে আকাঙ্ক্ষা অপূর্ণ রেখে মারা গিয়েছিলেন চেঙ্গিস খান, তার পুত্র ও পৌত্ররা সেটাকে যেন সত্যে পরিণত করে যাচ্ছিল। তাদের বর্বরতায় ইউরোপ, এশিয়া কোটি কোটি নিরীহ মানুষ প্রাণ দিয়েছে, অনেকটা বিনা প্রতিরোধে। তাই সারা দুনিয়ার মানুষ ভেবেই নিয়েছিল মুঘলদের থামানো বোধ হয় পৃথিবীবাসীর জন্য অসম্ভব। কিন্তু 1260 সালে হঠাৎই থেমে যায় অপ্রতিরোধ মুঘলদের জয়পথ। এক অসাধ্য সাধন হয়ে ফিলিস্তিনের গাজার অদূরে নাবলুস শহরের পাশে আইন জালুত প্রান্তরে রক্তক্ষয়ী এক যুদ্ধ মোকাবেলায় মুসলিম বাহিনীর সামনে মুখ থুবড়ে পড়ে বিশ্ব পরাশক্তি হালাকু খানের বাহিনী। এই পরাজয়ে শামে তাদের ধ্বংসাত্মক অনুপ্রবেশ বাধাগ্রস্ত করে এবং 656 হিজরিতে খেলাফতের রাজধানী বাগদাদকে ধুলোয় মিশিয়ে দেয়। তাতারিদের অগ্রযাত্রা একেবারে রুদ্ধ করে দেয়। পাশাপাশি এই হিংস্র জাতি দমনের মধ্য দিয়ে উসমানী খেলাফত প্রতিষ্ঠা পর্যন্ত প্রায় 200 বছরের জন্য তত সময়ের প্রধান মুসলিম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে মামলুক সাম্রাজ্য। প্রিয় ভাই ও বন্ধুগণ, চেঙ্গিস খান এবং মুঘল জাতির উত্থান কিভাবে হয়েছিল আসুন একটু ইতিহাস ঘাঁটি। ইতিহাস সম্পর্কে সামান্যতম ধারণা রাখেন অথচ চেঙ্গিস খানের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর ইতিহাসে অন্যতম অপরাজিত জেনারেল সে। তার সমকক্ষ সেনাপতির সংখ্যা মাত্র হাতে গোনা কয়েকজন, যে এককভাবে জয় করেছিল পৃথিবীর সবচেয়ে বেশি অঞ্চল এবং যে কিনা একই সাথে 4 কোটি নিরপরাধ মানুষের মৃত্যুর জন্য দায়ী। ধ্বংস, হত্যা, চাতুর্য, ক্ষমতা, লিপ্সা এবং রণকলুষতার এক অভূতপূর্ব মিশেলে গড়া চেঙ্গিস খানের জীবন কাহিনী যেন একটি জীবন্ত সিনেমার মতো। তার ঘটনা বলা বাহুল্য, জীবনের রোমাঞ্চকর উত্থান পতন এবং অচিন্তনীয় ধ্বংসলীলা সম্পর্কে না জানলে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়তো আমাদের অজানাই থেকে যাবে। তাই আইন জালুতের মূল অধ্যায় শুরু করার আগে মুঘল জাতি ও তার জনকের ব্যাপারে সামান্য আলোকপাত করার জরুরি মনে করছি। মঙ্গোলিয়ার ইস্তেপ বা তৃণ চারণভূমিতে জন্ম হয়েছিল ইতিহাস সৃষ্টিকারী দাপুটে এই বিজেতার। ধারণা করা হয় চেঙ্গিস খানের জন্মস্থান ছিল উত্তর মঙ্গোলিয়ার খেতনি পর্বতমালার অন্তর্ভুক্ত বুরখান পর্বতের খুব কাছে দেলুন বলদাখ নামের এক জায়গায়। তার জন্ম খুব সম্ভবত 1162 সালে। অনুন নদীর পাড়ে তৃণচারণ ভূমিতেই কেটেছে এই খুন পিয়াসিনী তার শৈশব। যদিও সারা বিশ্বের কাছে তিনি পরিচিত চেঙ্গিস খান নামে, তবে তার আসল নাম তেমুজিন। অনেক যুদ্ধ এবং রক্তপাতের পর 1206 সালে তেমুজিন যখন সমগ্র মঙ্গোলিয়ার স্তেপের একক আধিপত্য
হিসেবে আবির্ভূত হন তখন তাকে চেঙ্গিস খান উপাধি দেওয়া হয়, যার বাংলা অর্থ সমগ্র পৃথিবীর আধিপত্য বা এ জাতীয় কিছু। হয়তো নামের এমন অর্থের কারণেই তার প্রীতিদত্ত নাম তেমুজিন কালের অতলে হারিয়ে গেছে চেঙ্গিস নামের পরাক্রমের কাছে। চেঙ্গিস খানের ছেলেবেলা ছিল খুবই ঘটনাবহুল। তার পিতা ছিলেন স্থায়ী গোত্রপতি, তাই অভিজাত্য ছিল চেঙ্গিস খানের জন্মগত। মঙ্গল রীতি অনুসারে 12 বছর বয়সে তার সাথে বিয়ে দেয়া হয় তাকে বর্তে নামের এক ফুটফুটে মেয়েকে। তবে ছোট্ট তেমুজিনের কপালে সুখ বেশি দিন সইল না। সে সময় ইউরেশিয়ান স্টেপ অঞ্চলে এখনকার দিনের আধুনিক জাতি রাষ্ট্রের মতো একক কোনো জাতি বাস করত না, বরং লক্ষ লক্ষ মাইল জুড়ে বিস্তৃত এই তৃণচারণ ভূমি বিভক্ত ছিল বিভিন্ন গোত্রে গোত্রে, দলে ও উপদলে। ছিল না তাদের কোনো সরকার কিংবা কেন্দ্রীয় আইন কানুন। গোত্র বা কবিলাতান্ত্রিক সমাজে গোত্রের রীতিনীতি ছিল চূড়ান্ত কথা। চেঙ্গিসের জন্মের সময় স্টেপ ভূমিতে তাতারিদের বড্ড আধিপত্য ছিল। তার পিতা ছিলেন তাতারিদের ঘোর শত্রু। মোগল জনশ্রুতি অনুসারে তাতারিদের দেওয়া বিষ মিশ্রিত ঘোড়ার দুধ মৃত্যু বয়ে আনছিল চেঙ্গিস খানের পিতার মৃত্যুর পর অপ্রাপ্ত বয়স্ক তেমুজিনের নেতৃত্ব মেনে নিতে চাইল না তার গোত্রের লোকজন। তাই একে একে গোত্রের সব মানুষ তার পরিবারকে রেখে চলে যেতে শুরু করলো বিভিন্ন জায়গায়। এই সময়টা ছিল চেঙ্গিস খানের জীবনের সবচেয়ে কঠিন সময়। বালক চেঙ্গিস পরবর্তী জীবনের বিপদ সংকুল পথ চলার জন্য প্রস্তুত হয়েছিলেন। ঠিক এই সময়টা থেকেই শৈশবের প্রতিকূলতায় তাকে তিলে তিলে মজবুত করে গড়ে তুলেছিল অনাগত ভবিষ্যতের জন্য। বিভিন্ন ঘটনার কারণে চেঙ্গিসের চরিত্রের কঠোরতা সেই বাল্যকাল থেকেই বোঝা যাচ্ছিল। মাত্র 13 বছর বয়সে নিজের সৎ ভাইকে হত্যা করেছিল নিখুঁত তীরন্দাজ বালক তেমুজিন। হত্যার কারণ খুব সামান্য, খাবারের ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের ঝগড়া হয়েছিল, আর এই কারণেই তাকে হত্যা করা হয়েছিল। 17 বছর বয়সে তেমুজিন ঘরে তুলে আনেন তার বাল্যবধূ বর্তকে। বহুগামী চেঙ্গিস খানের জীবনের হাজার হাজার নারীর সঙ্গে এলেও বর্তে ছিল তার প্রথম এবং শেষ ভালোবাসা। অসংখ্য সন্তানের পিতা হওয়া সত্ত্বেও শুধু বর্তের গর্ভে জন্ম নেওয়া 4 ছেলেকেই উত্তরাধিকারী হিসাবে মনোনীত করেছিল চেঙ্গিস খান। বর্তে আর তেমুজিনের এই ভালোবাসার ইতিহাসে বেঁচে আছে অনন্য হয়ে। বেঁচে আছে বর্তের গর্ভে জন্ম নেওয়া চেঙ্গিসের 4 ছেলের নাম জ্যোতি, তুলই, ওগেদাই এবং চোগতাই খানের মাধ্যমে। সে যাই হোক, বর্তকে নিয়ে খুব বেশি দিন একসাথে থাকা হলো না। প্রতিপক্ষ অতর্কিত হামলা চালিয়ে তার গোত্রের সকলকে হত্যা করলো এবং বর্তেকে তুলে নিয়ে গেল অজানায়। এই ঘোর বিপদে তেমুজিন পিতৃবন্ধু তুগরুল খান এবং আপন ভাই জমুখার সাহায্যের শরণাপন্ন হলো। তাদের সহযোগিতায় উদ্ধার করা হলো বর্তকে। শক্তিশালী দুই ব্যক্তির এই মহানুভবতায় তেমুজিনের মনে নেতা হবার লোভ জাগিয়ে তোলে। ধীরে ধীরে তাদের মাধ্যমে সে নিজেকে শক্ত এবং পাকাপোক্ত করে তোলে। তবে উচ্চবিলাসী তেমুজিন প্রস্তুত হচ্ছিল আরো বড় কোন সাম্রাজ্যের মালিক হওয়ার জন্য। এক সময় তেমুজিনের বেশি কিছু স্বভাব ও রীতি তৎকালীন মঙ্গল সামাজিক রীতির বিরুদ্ধ হওয়ায় জমুকার সাথে তার দূরত্ব বাড়তে থাকে। তাছাড়া তারা দুইজনই ছিল প্রচন্ড ক্ষমতালোভী। দুইজনের চূড়ান্ত লক্ষ্য ছিল নিজের একাধিপত্য কায়েম করা। তাই কালের আবর্তে দুজনের সংঘাত অনিবার্য হয়ে দাঁড়ায়। সেই সূত্র ধরে তাদের গোত্র দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তেমুজিনের অংশের সাথে জমুখার বেশ কিছু যুদ্ধ সংগঠিত হয়। দুঃখজনকভাবে সবগুলোতেই জমুখা পরাজিত হয়। ফলে তার গোত্রের লোকেরা তাকে চেঙ্গিসের হাতে তুলে দিয়ে যায়। চেঙ্গিস খানের কাছে সবচেয়ে মারাত্মক অপরাধ ছিল বিশ্বাসঘাতকতা করা। জমুখার যে জেনারেলরা চেঙ্গিসের কাছে পুরস্কৃত হওয়ার আশায় নিজেদের নেতাকে তুলে দিয়েছিল শত্রুর হাতে, তাদের বিশ্বাসঘাতকতার পরিণত হয়েছিল খুবই ভয়ঙ্কর। চেঙ্গিস তাদের সবাইকে বিশ্বাসঘাতকতার কারণে ফুটন্ত পানিতে সেদ্ধ করে হত্যা করেছিল। জমুখাকে তার নিজের ইচ্ছা অনুসারে মোগল রীতি অনুপাতে পিঠ ভেঙে হত্যা করা হয়েছিল। যদিও চেঙ্গিস জমুখাকে হত্যা করতে চায়নি, বেশ কিছু সূত্রে উঠে এসেছে, কিন্তু জমুখা নিজেই পরাজয়ের গ্লানি নিয়ে বেঁচে থাকতে চায়নি। জমুখাকে পরাজিত করার পর মোগলিয়ার বাকি গোত্রগুলো একে একে চেঙ্গিস খানের বশ্যতা মেনে নিতে থাকে এবং সে বছরই তাকে চেঙ্গিস খান উপাধিতে ভূষিত করা হয়। চেঙ্গিস খান হওয়ার পর তেমুজিন আরো 21 বছর বেঁচে ছিলেন, আর সেটাই ছিল তার জীবনের স্বর্ণযুগ। সেই সময়ের মধ্যে তিনি জয় করেছিলেন চীন, ইউরোপ এবং এশিয়া প্রায় 1 কোটি বর্গ কিলোমিটার বিস্তৃত অঞ্চল। 1211 খ্রিস্টাব্দে পশ্চিম জিন সাম্রাজ্য, 1215 সালে ঐশ্বর্য মণ্ডিত জিয়া সাম্রাজ্য, 1220 সালে প্রবল প্রতাপশালী খোয়াজেম সাম্রাজ্য তার পদানত হয়ে যায়। এছাড়াও আফগানিস্তান
প্রস্থান হয়ে ভারতের পাঞ্জাব পর্যন্ত চলে এসেছিল চেঙ্গিস খানের বাহিনী। ইউরোপে চেঙ্গিসের জয়রথ পৌঁছেছিল বুলগেরিয়া, ইউক্রেন পর্যন্ত। অবাক করা ব্যাপার, চিরকাল অজয় রাশিয়া জয় করতে চেঙ্গিস খানের বাহিনীর একটুও বেগ পেতে হয়নি। চেঙ্গিস খানের রাজ্য জয় করার পদ্ধতি ছিল খুব ভয়াবহ। কোন শহর জয়ের আগে সে শহরের মানুষদেরকে নিঃশর্ত আত্মসমর্পণের আদেশ করা হতো। সেটা না মেনে নিলে শুরু হতো অবরোধ। তারপর এক সময় অনাহারী লোকদের উপর চালানো হতো অতর্কিত হামলা। নারী, পুরুষ, শিশু কেউই মুঘল বাহিনীর বর্বরতা থেকে বাঁচতে পারেনি। মারো, বেইজিং, সমরখন্দের মধ্যযুগের জনবহুল শহরগুলো মোগল বাহিনীর পাশবিকতায় একদম মাটির সাথে মিশে যায়। বর্তমান তুর্কমেনিস্তানের উরগেঞ্জ ছিল মধ্যযুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর একটি। সেটিও মোগল বাহিনী পুরোপুরি ধ্বংস করে ফেলে। প্রায় 12 লক্ষ মানুষের এই শহর জয় করার সময় চেঙ্গিস খানের বাহিনীর 50,000 সৈন্যকে প্রত্যেককে গড়ে 24 জন করে নিরীহ মানুষকে হত্যার দায়িত্ব দেওয়া হয়েছিল। মোগল বাহিনীর যে সব এলাকায় হামলা চালাতো সেগুলো হয়ে পড়তো জনশূন্য। হাজার হাজার বর্গমাইল জুড়ে বিস্তৃত সভ্যতা পরিণত হতো রূপকথার কোনো অভূতপূর্ব নগরীতে। আজও সেন্ট্রাল এশিয়ার বেশ কিছু শহরে ধ্বংসাবশেষ টিকে আছে মোগল আক্রমণের ভয়াবহতার সাক্ষী হিসেবে। ধারণা করা হয় চেঙ্গিস খানের বিভিন্ন অভিযানে মারা পড়েছিল প্রায় 4 কোটির মতো সাধারণ মানুষ, যা তৎকালীন পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 11%। মোগলদের এই বর্বরতার যুগে মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলো বেশ কয়েকটি ছোট ছোট বিচ্ছিন্ন রাজ্যে বিভক্ত ছিল। সেটি ইসলামের উত্থানের শুরু থেকে তখন পর্যন্ত 600 বছরের ইতিহাসে আগে কখনো ঘটেনি। ইসলামী খেলাফত তখন আব্বাসীয়দের হাতে। নামমাত্র আব্বাসীয় খেলাফতের রাজধানী ছিল বাগদাদে। খলিফা হারুন আর রশিদ, খলিফা মুতাসিম বিল্লাহ কিংবা খলিফা মামুন আর রশিদ, খলিফা মানসুর ও মুনতাসিরদের পরাক্রম তখন কেবলই কিংবদন্তি। বাস্তবিকভাবে আব্বাসীয় শাসকরা মধ্যযুগী কিংবা সামরিক কোনো ক্ষেত্রেই পূর্বসূরীদের কাছে পিঠে ছিল না, বরং খেলাফতের কর্ণধারার ততদিনে পারস্পরিক অন্তর্কন্দল এবং ভোগ বিলাসে মত্ত হয়ে গেছে। এদিকে মোগলদের গ্রেট খান হিসেবে তখন আসনে ছিল সঙ্গে খান। তারই ভাই হালাকু খান মধ্যপ্রাচ্যে মোগল বাহিনীর দায়িত্ব নিয়ে যেত। বৌদ্ধ ধর্মে দীক্ষিত হালাকু খান ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সুনজরে দেখতেন না মুসলিম রাজ্যগুলোকে। তার উপর মুসলিম শহরগুলোর সঞ্চিত রাশি রাশি ধনভাণ্ডার হালাকু খানকে ভিতর থেকে নাড়িয়ে তুলছিল, করেছিল মুসলমানদের আবাস ভূমিগুলো বিরান করে দিতে। মুসলিম রাজ্য হিসেবে মোগলদের প্রথম ভয়াবহতার শিকার হয় পারস্য ও মাউরাউন নাহারের খাওয়ারিজম সাম্রাজ্যের শহরগুলো। স্বভাব সুলভ হিংস্রতায় তারা সেখানকার বসত ভিটা জ্বালিয়ে দেয় এবং নির্মমভাবে লোকদের হত্যা করে। একইভাবে তাদের নির্মমতার নজরে পড়ে আব্বাসী খেলাফত। তাদেরকেও বরণ করে নিতে হয় খাওয়াজিম সাম্রাজ্যের ভয়াবহ পরিণতি। ইসলামী স্বর্ণ যুগের প্রাণ কেন্দ্রে জ্ঞান ও বিজ্ঞান নগরী খলিফা হারুন আর রশিদের শহর বাগদাদকে হাজারো অভিধায় অভিহিত করলেও এর পরিচয় শেষ হবে না। অষ্টম থেকে ত্রয়োদশ শতকের মাঝামাঝি সুদীর্ঘ 5 বছর বাগদাদ ছিল পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ নগর। এই অর্ধ সহস্রাব্দে সম্পদ, প্রাচুর্য কিংবা জ্ঞান গরিমার বাগদাদে সমকক্ষ আর একটি শহরও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু 1258 সালের দিকে স্বপ্নের এই শহরে আচমকা নেমে আসে ভয়ানক দুঃস্বপ্ন। হালাকু খানের সেই মরুঝড়ে হঠাৎ করেই ধ্বংস হয়ে যায় প্রায় 10 লক্ষ লোকের আবাসভূমি। তৎকালীন মেগাসিটি বাগদাদ। কি ঘটেছিল বাগদাদের ভাগ্যে? আসুন ইতিহাসে ফিরে দেখি। মোগলদের হাতে ধ্বংস হওয়া মুসলিম শহরগুলোর অন্যতম শহর ছিল বাগদাদ। আইন জালুতের যুদ্ধের সূচনায় মোগলদের বর্বরতায় এই অধ্যায়ে সুদীর্ঘকালের ইতিহাস বিজিত বাগদাদের নির্মম পরিণত তুলনামূলক খানিকটা তুলে ধরার প্রয়োজনীয়তা উপলব্ধি করছি। চেঙ্গিস খানের নাতি হালাকু খান তখন মধ্যপ্রাচ্যে মোগলদের নেতা, যেখানে তার শাসনাধীন মঙ্গল সাম্রাজ্যের আব্বাসী খিলাফতের সীমানা। পূর্বসূরীদের ঐতিহ্য হারিয়ে জৌলিসহীন আব্বাসী খিলাফত তখন রক্তদ্বন্দ্ববিহীন। খলিফা মুতাসিম বিল্লাহর হাতে খিলাফতের অন্তদন্ত ও খলিফা দুর্বলতার এই সময়ে খুব স্বাভাবিকভাবেই খুরন্দর হালাকুর লোলুপ দৃষ্টি নিপতিত হলো সম্পদশালী বাগদাদের দিকে। তবে সবকিছুর পরেও বাগদাদের প্রতি হালাকুর একটা তীব্র আক্রোশের মূল কারণ ছিল তার ধর্মীয় বিশ্বাস। বাগদাদ ম্যাসাকারের সময় বেছে বেছে মুসলমানদের হত্যা করার ঘটনা আমাদের এই দাবিকে আরো জোরদার করে। যদিও এটা অস্বীকার করার কোনো উপায় নেই, নিষ্ঠুর মোগল বাহিনীর বিভিন্ন হত্যাযজ্ঞ থেকে কোনো ধর্মীয় গোষ্ঠী আসলে রক্ষা পায়নি। তবে হালাকুর বিষয়টি ছিল অন্যদের চেয়ে একটু ভিন্ন, কারণ যুগটা ছিল ক্রুসেডের যুগ। হালাকুর মা এবং তার একজন প্রভাবশালী স্ত্রী ছিল খ্রিস্টান।
খান। যদিও হালাকু নিজেই বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল বলে অনেক সূত্রে বর্ণিত হয়েছে, তবে সবচেয়ে বড় কথা সেই সময় মুসলিম বিশ্বের কেন্দ্র বাগদাদকে ধূলিসাৎ করে দেওয়ার অর্থ ছিল রাজনৈতিকভাবে ইসলামকে, মুসলমানদেরকে পুরোপুরি পঙ্গু করে ফেলা। হালাকুর বাগদাদ আক্রমণের গুঞ্জন ছুটল বাগদাদে। কাপুরুষ মুস্তাসিম বিল্লাহ কানে খবর যেতেই ভীতু সন্ত্রস্ত হয়ে তিনি তার সভাসদদের কাছে পরামর্শ চাইলেন। সেই সময় মুস্তাসিমের প্রধান উজির ছিল ইবনুল আল-কেমি। সে পরামর্শ দিল সেনাবাহিনীর সংখ্যা কমিয়ে ফেলার কারণ হিসেবে সে দেখালো যেহেতু যুদ্ধ করে হালাকু খানকে পরাজিত করা অসম্ভব, তাই অযথা এত বড় বাহিনী পুষে হালাকুর দৃষ্টিতে পড়ার কোনো মানেই হয় না। তার চেয়ে বরং খলিফার উচিত হবে সৈন্য সংখ্যা কমিয়ে হালাকুর আস্থা অর্জন করা এবং যে কোনো মূল্যে তার সাথে সন্ধির চেষ্টা করা। ভয়ানক ব্যাপার হলো এই আল-কেমি মূলত ছিল মঙ্গলদের গুপ্তচর। তৎকালীন মঙ্গলদের কূটনীতির একটি জঘন্য দিক ছিল কোন সাম্রাজ্যে আক্রমণ করার আগেই সেই সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ কিছু মানুষকে ক্ষমতার লোভ দেখিয়ে হাত করে ফেলতো। বাগদাদেও তারা সেটাই করেছিল। ইবনুল আল-কেমিকে খলিফা হওয়ার স্বপ্নে বিভোর করে আল-কেমির কুমন্ত্রণায় নির্বোধ মুস্তাসিম ফুকার মতো চপল বুদ্ধির কাজটি করে ফেললেন। নগরবাসী কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ একদিন সাইমুম ঝড়ের মতো উড়ে এসে বাগদাদের চারদিকে ঘিরে ফেললো হালাকু খানের সৈন্যরা। আরোপ করা হলো কঠিন অবরোধ, হয় আত্মসমর্পণ নয়তো না খেয়ে মৃত্যু। এমন পরিস্থিতিতে সৈন্য সামন্তবিহীন মুস্তাসিম নগরের বাইরে গেলেন। হালাকু খানের সাথে দেখা করতে ডাল তলোয়ার বিহীন মুস্তাসিমের সাথে কোনো সন্ধি করতে রাজি হলো না কুটিল হালাকু খান, বরং সে তাকে নির্দেশ দিল অবিলম্বে নগর ফটক খুলে দিতে। নির্বোধ খলিফা ফটক খুলে দেওয়ার পর বানের জলের মতো বাগদাদের ভিতরে প্রবেশ করতে লাগলো হালাকু খানের সৈন্যরা। শুরু হলো নির্বিচার হত্যাযজ্ঞ। সেই হত্যাযজ্ঞের নারকীয়তা বোধ হয় কারো পক্ষে লিখে প্রকাশ করা সম্ভব নয়। ঘরে বাইরে মসজিদে যেখানে যাকে পাওয়া গেল নারী শিশু বৃদ্ধ নির্বিশেষে সবাইকে নির্মম ভাবে হত্যা করলো মঙ্গলরা। শুধু মানুষ হত্যা করেই ক্ষান্ত হয়নি, ধ্বংস করে ফেললো বাগদাদের বিখ্যাত ইসলাম সাধনালয় দারুল হিকমাও। সেখানে সঞ্চিত ছিল বিগত 500 বছরের মানব ইতিহাসের অর্জিত প্রায় সকল জ্ঞান। ধারণা করা হয় বাগদাদের দারুল হিকমা লাইব্রেরিতে প্রায় 10 লক্ষ বই সংগৃহীত ছিল। সবগুলো বই নির্মম ভাবে দজলা নদীতে ছুড়ে ফেলে দিয়েছিল জালিম হালাকু খানের বাহিনী। সেই অমূল্য বইগুলো টিকে থাকলে মানব সভ্যতা এগিয়ে যাওয়ার জন্য হয়তো পরবর্তী আরো 400 বছর অপেক্ষা করতে হতো না। এক সময় লাশের ভোটকা গন্ধে বাড়ি হয়ে এলো বাগদাদের বাতাস। সেই মিশ্রিত গন্ধে টিকতে না পেরে শহরের বাইরে চলে গেল হালাকু খান। তারপরেও এক কাতারে 40 দিন চলল হত্যাযজ্ঞ, প্রায় পুরো জনসংখ্যা নির্মূল করে তবেই হালাকু খান তার অভিযানের সমাপ্তি ঘোষণা করলো। ততদিনে আরব রাজধানীর স্বপ্নের বাগদাদ পরিণত হলো দুঃস্বপ্নের কোন ভুতুড়ে নগরীতে। ধারণা করা হয় বাগদাদে প্রায় 2 থেকে 10 লক্ষ মানুষ হত্যা করা হয়েছিল। পরিস্থিতির নারকীয়তা এতই ভয়াবহ ছিল যে সেই ইতিহাস যথাযথভাবে লিপিবদ্ধ করার মতো কোনো মানুষ সেখানে জীবিত ছিল না। বিপুল পরিমাণ মানুষের রক্ত ও বইয়ের কালির দরুন কিছুদিনের জন্য বদলে গিয়েছিল দজলা ও ফুরাত নদীর পানির রং। বাগদাদের পতনকে শুধু ইসলাম কিংবা মুসলিম বিশ্বের দুর্ভাগ্যের ইতিহাস বলে বেঁধে রাখা মোটেও সমীচীন হবে না। বাগদাদে বিজ্ঞান ও দর্শন সহ বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত গবেষণা হতো, সেগুলো ছড়িয়ে গিয়েছিল কোন ধর্মীয় সীমারেখা। তাই বাগদাদ ধ্বংসের এই ঘটনা গোটা মানব সভ্যতার জন্য এক অপরিণীয় ক্ষতি। মানব সভ্যতাকে অপেক্ষা করতে হয়েছিল অটোম্যানদের উত্থান এবং ইউরোপের রেনেসাঁ পর্যন্ত। বাগদাদের ধ্বংস কি শুধুই একটি নগরের পতন নাকি আরো বেশি কিছু? অথচ বাগদাদ ধ্বংসের ঠিক 40 বছর আগে যখন চেঙ্গিস খান আব্বাসীয়দের প্রতিবেশী খোয়ারিজম সাম্রাজ্য ধ্বংস করেছিল, ইতিহাস ঘাটলে বলতে হয় তাতে আব্বাসীয়দের প্রচন্ড সমর্থন ছিল। কেননা তারা মনে করত খোয়ারিজম সাম্রাজ্যের ক্রমবর্ধমান ক্ষমতা তাদের আঞ্চলিক আধিপত্যের জন্য হুমকি। অথচ তারা একটি বারও ভাবেনি এমন পরিণত হবে খোদ আমাদেরও। বরং ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে খোয়ারিজম সংগঠিত গণহত্যার চেয়েও ভয়ঙ্কর ছিল বাগদাদের গণহত্যা। যে কোনো সভ্যতায় এক সময় ধ্বংস হয়ে যায়, তবে সেই ধ্বংসের ইতিহাস থেকে শেখার আছে অনেক কিছু। অনাগত প্রজন্মের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেই শিক্ষা। ধ্বংসের সময় বাগদাদে জ্ঞানীর অভাব ছিল না, মানুষের অভাব ছিল না, এমনকি অভাব ছিল না সম্পদেরও। এত কিছু থাকা সত্ত্বেও কেন বাগদাদ এড়াতে পারল না তার করুণ পরিণতি? এই প্রশ্নের উত্তর আমাদের ভাবতে শিখিয়েছে অনেক কিছু। 656 হিজরিতে
বাগদাদকে ধুলোয় মিশিয়ে ক্ষান্ত হয়নি হালাকু খান। জর্জিয় এবং আর্মেনীয় মিত্রদের নিয়ে প্রায় 1,20,000 সেনা নিয়ে সে এগিয়ে চলে দিয়ারে বকরের সিলবান শহরের দিকে। শহরের শাসক আল কামিল মোহাম্মদ আইয়ুবের নেতৃত্বে সিলবানের সেনারা প্রায় 2 বছর পর্যন্ত মুঘলদের শক্ত অবরোধ মোকাবেলা করে, কিন্তু এর মধ্যে তার শহরের খাবার শেষ হয়ে যায়। ক্ষুধার তাড়নায় মারা পড়ে অধিকাংশ অধিবাসী। এক সময় উপায় না পেয়ে হার মেনে নেয় তারা। বাহিরের কোনো সাহায্য না পেয়ে নিজেদের জন্য ডেকে আনে মৃত্যুর পরোয়ানা। শহর খুলে দিতেই হালাকু খান তার চিরাচরিত নিয়মে নির্মমতার চূড়ান্ত প্রদর্শন করে। এতটা নির্দয়ভাবে হত্যা করে শহরবাসীকে যা ভাবতে গেলেও গায়ের লোম দাঁড়িয়ে যায়। শহরপতি আল কামিল মোহাম্মদকে ধরে আনা হয় হালাকু খানের সামনে। সে তার শরীরে চামড়া কেটে তার হাতে তুলে দেয়, বলে মৃত্যু পর্যন্ত এটা খেতে থাকবি। আহত শরীরের শহরপতি হালাকুর নির্দেশ মানতে অপারগ হলে রাগে তরবারির এক কোপে হালাকু তার গর্দান উড়িয়ে দেয়। এরপর অন্তর প্রশান্তির জন্য শহরপতি আল কামিলের কর্তৃত মস্তক তরবারির আগায় তুলে ঘোরাতে থাকে। ধ্বংসের এই ফেরিকারক এরপর হেঁটে যায় ঐতিহ্যের শহর আলোপের দিকে। টানা 7 দিন সেখানে পৈশাচিক কাণ্ড ঘটিয়ে 658 হিজরির রবিউল আউয়াল মাসে সে দামেস্কে প্রবেশ করে। এ সময় হঠাৎ কারাক্রমে মোগল সম্রাট মঙ্গ খানের মৃত্যুর সংবাদ আসে তার কানে। পত্রে বলা হয় সাম্রাজ্যের নতুন খান নির্বাচনের তাগিদে কুরিলিয়ায় মোগলদের পরামর্শ সভায় চেঙ্গিস খানের সকল উত্তরাধিকারীদের আমন্ত্রণ জানানো হয়েছে। হালাকু যেহেতু মোগল ভাই এবং কুরসির অন্যতম একজন দাবিদার, তাই সে অনতিবিলম্বে তার বাহিনী নিয়ে কুরিলিয়ায়ের দিকে যাত্রা করে। যাবার সময় শামে তার অন্যতম সেনাপতি কিপ্তুগা নয়ান নাস্তুরির নেতৃত্বে 20,000 সৈন্যের একটি সেনাদল ছেড়ে যায়। 658 হিজরির 15 রবিউল আউয়াল নয়ান দামেস্কের শহরবাসীকে নিরাপত্তা প্রদানের চুক্তি দিয়ে শহরে প্রবেশ করে, কিন্তু শহরে ঢুকতেই সে বিশ্বাসঘাতকতা করে এবং ধ্বংসযজ্ঞ শুরু করে দেয়। সে সময় শহরটির শাসক ছিলেন আর নাসির ইউসুফ আল আইয়ুবী। দামেস্ক দখলের পর মোগলরা শামের দক্ষিণ দিকের শহরগুলোকে টার্গেট করে এগিয়ে যায়। দখল করে নেয় গাজা, বাইতুল মাকদিস, কিরকো এবং সুবাক নগরী। মোগলদের ভয়ে সিরিয়া থেকে পালিয়ে তখন আক্রান্ত জনপদগুলি থেকে দলে দলে মানুষ আশ্রয় নিচ্ছিল মিশরে। এদিকে হালাকু খানের পরবর্তী পরিকল্পনা ছিল মিশর দখল করা, কেননা তখনকার সময়ে মিশর জয় করার অর্থ ছিল সমগ্র উত্তর আফ্রিকা জয় করে ফেলা। আর উত্তর আফ্রিকা থেকে জিব্রাল্টার হয়ে একবার স্পেনে ঢুকতে পারলে নিমিষেই ইউরোপ পদানত করা যাবে। সেটি করতে পারলেই পূর্ণ হবে পিতামহ চেঙ্গিসের বিশ্ব জয়ের স্বপ্ন। তাই মোগলদের পিতামহের স্বপ্ন পূরণে তখন একমাত্র বাধা ছিল মিশর। মিশরে তখন শাসন চলছে মামলুক সাম্রাজ্যের। মসনদে বসে আছেন 15 বছর বয়সী তরুণ শাসক মানসুর নুরউদ্দিন আলী। বাহরি মালিকের শাসক সাইফুদ্দিন কুতুজ তরুণ অনভিজ্ঞ মানসুরকে সরিয়ে আমির আমাতাদের পরামর্শে মিশরের ক্ষমতা হাতে নিয়ে নিলেন। মোগলদের অব্যাহত আক্রমণ এবং ক্রমশ মামলুকদের দিকে ধেয়ে আসা বিপদ ঠেকাতে এ সিদ্ধান্তের কোনো বিকল্প ছিল না। মিশরে তখন মুসলমানদের মানসিক অবস্থা একেবারে নড়বড়ে। সাইফুদ্দিন বুঝতে পারছিলেন এমনটা বহল থাকলে অপরাজয় মোগলদের মোকাবেলা করা কিছুতেই সম্ভব হবে না। তাই ক্ষমতায় বসে তিনি সকলের মনোবল ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করলেন। বিলাত আর শামের সকল প্রতিপক্ষকে বিভিন্ন কায়দায় এক মঞ্চে এনে বসালেন। এ সময় তার মতের পক্ষে একমত হয়ে তার সঙ্গে জোট করলেন ইসলামী ইতিহাসের আর এক নক্ষত্র নুরউদ্দিন বাইসার্স আল বান্দুকদারি। পরবর্তী সময়ে তাতারিদের মোকাবেলায় যার রয়েছে নানান বীরত্বের গল্প কথা। সিরিয়া থেকে মিশর আক্রমণের পূর্বে হালাকু খান মঙ্গলদের স্বভাব সুলভ হয়, আত্মসমর্পণ নয় ভয়াবহ মৃত্যু এই হুমকি দিয়ে চিঠি পাঠালো মিশর সুলতানের কাছে। সেই চিঠির চুম্বাংশ পাঠকের জন্য তুলে ধরেছিল, যাতে বোঝা যায় মোগলদের হুমকি আসলে কতটা পেলে চমকানো হতো। আমাদের তরবারির ভয়ে পালিয়ে যাওয়া মিশরের মামলুক সুলতান কুতুজের প্রতি পূর্ব পশ্চিমের সকল রাজার রাজ বিশ্বপতি হালাকু খানের ফরমান। অন্য দেশগুলোর ভাগ্যে কি ঘটেছিল তোমার সেটা চিন্তা করে আমাদের কাছে আত্মসমর্পণ করা উচিত। তুমি শুনেছ কিভাবে আমরা বিশাল বিশাল সাম্রাজ্য জয় করেছি এবং বিশৃঙ্খলাময় ভূষিত পৃথিবীকে পরিশুদ্ধ করেছি। আমরা বিস্তীর্ণ ভূখণ্ড জয় করে সেখানকার সব মানুষকে হত্যা করেছি। তাই আমাদের আতঙ্কের হাত থেকে তুমিও পালিয়ে বাঁচতে পারবে না। মনে রাখো, তুমি কোথায় কোথায় লুকাবে, কোন রাস্তা দিয়ে পালাবে। আমাদের ঘোড়াগুলো যেমন তেজি, আমাদের শোরগুলো তেমন তীক্ষ্ণ, আমাদের তরবারি
তরবারিগুলো বজ্রের মতো, আর আমাদের হৃদয় পর্বতের মতো শক্ত, মরুর বালুকাময়ের মতো। আমাদের সৈন্য সংখ্যা গুণে শেষ করার উপায় নেই। না কোনো দুর্গ আমাদের আটকাতে পারবে, না কোনো সৈন্য দল পারবে আমাদের রুখতে। তোমরা আল্লাহর কাছে তোমাদের ফরিয়াদ, আমাদের বিরুদ্ধে কোনো কাজেই আসবে না। লিখে নাও, কোনো শোকের মাতম আমাদের হৃদয়কে স্পর্শ করতে পারবে না, না কারো অশ্রু গলাতে পারবে আমাদের মন। শুধু যারা প্রাণ ভিক্ষা চাইবে তারাই আমাদের হাত থেকে বাঁচতে পারবে। যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়ার আগেই তোমার উত্তর পাঠিয়ে দিও। কোনো প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে তার ফল হবে ভয়ঙ্করতম। আমরা তোমাদের মসজিদগুলো ভেঙে চুরমার করে ফেলবো, আর তোমাদের রবের দুর্বলতা সবার সামনে প্রকাশ করে দেব। তারপর তোমাদের শিশু, বৃদ্ধ, নির্বিশেষে সবাইকে হত্যা করব। মনে রেখো, এই মুহূর্তে তোমরাই আমাদের একমাত্র শত্রু। সালাউদ্দিন কুতুজ ভালোভাবে জানতেন ইতিপূর্বে যারা বিনা যুদ্ধে মোগলদের ভয়ে আত্মসমর্পণ করেছিল তাদের কি করুণ পরিণত হয়েছিল। তাই কাপুরুষের মতো বিনা যুদ্ধে অপমানের সাথে মাথা মারা পড়ার চেয়ে তিনি চাইলেন এই বর্বর বাহিনীকে মোকাবেলা করতে। তাই হালাকু খানকে ক্রোধে অন্ধ করে দিতে সাইফুদ্দিন কুতুজ তার চিঠির দরুন জবাব দিলেন। তিনি হালাকুর দূতের শির উচ্ছেদ করে সেটাকে কাপড়ে মুড়িয়ে হালাকুর কাছে পাঠিয়ে দিলেন। যুদ্ধ অবধারিত সাইফুদ্দিন কুতুজ সাম্রাজ্যের নেতাদের ডেকে একত্র করলেন। বৈঠকে উপস্থিত করেছিলেন তৎকালীন মিশরের প্রধান ইসলামিক স্কলার শেখ ইজ্জুদ্দিন আব্দুস সালাম। তিনি তার বক্তব্যে সুস্পষ্টভাবে সুলতান কুতুজের এই সিদ্ধান্তকে সমর্থন জানালেন এবং নেতাদের সকলকে কুতুজের সাথে যোগ দেওয়ার আহ্বান করলেন। কিন্তু নেতারা কুতুজের সিদ্ধান্ত মেনে নিতে সম্মত হলো না। তারা উল্টে মঙ্গলদের মোকাবেলার এই দুঃসাহসকে আত্মহত্যা হিসেবে ধরে নিয়ে এক বাক্যে এর বিরোধিতা করলো। সুলতান সাইফুদ্দিন কুতুজ তাদের এমন কাপুরুষতা দেখে দুঃখ পেলেন। তিনি দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে বললেন, হে মুসলমানদের আমির উমরারা, এক দীর্ঘ সময় তোমরা বাইতুল মালের সম্পদ ভক্ষণ করে এসেছো, আর আজকে সেই সাম্রাজ্য বাঁচানোর যুদ্ধে যেতে তোমাদের এত ভীতু হয় কেন? আমি চাচ্ছি যুদ্ধ। কেউ চাইলে এ জিহাদে আমার সঙ্গী হতে পারো, আর কেউ চাইলে আমার বাসগৃহে ফিরে যেতে পারো। তবে সে যেন মনে রাখে আল্লাহ তার ব্যাপারে সবকিছু জানেন। অগ্রগামী মুসলমানদের কোনো ভুল পেছনে বসে থাকা ভীতুদের ঘাড়ে। সুলতান তার বক্তৃতা শেষ করতেই সেখানে হাজির হলেন শারিমুদ্দিন আজবেক ইবনে আব্দুল্লাহ আল আশরাফি। শামে মোগলদের সাথে যুদ্ধ করতে গিয়ে তিনি হালাকু বাহিনীর হাতে বন্দী হয়েছিলেন। এরপর মুক্ত হয়ে তার সামান্য যা সেনা ছিল সম্পদ তা নিয়ে মিশরে মুসলমানদের যুদ্ধের কাতারে শরিক হতে চলে এসেছেন। তাকে দেখে সাইফুদ্দিন কুতুজের প্রেরণা বেড়ে গেল। রুকনুদ্দিন বাইবার্স এবং শারিমুদ্দিন আজবেককে সাথে পেয়ে তিনি বিজয়ের ব্যাপারে আরো খানিকটা আশাবাদী হয়ে উঠলেন। নিজেদের শক্তি আরো ভারী করে তুলতে মোগলদের ভারপ্রাপ্ত সেনাপতি কিতবুগা নয়ন নাস্তুরি বাইতুল মাকদিসের ক্রুসেড সাম্রাজ্যের মৈত্রী আহ্বান জানিয়ে একটি পত্র পাঠায়। কিন্তু খ্রিস্টান সাম্রাজ্যের প্রধান পোপ সাফ জানিয়ে দেয়, মোগলদের সঙ্গে দেওয়া এবং তাদের সাথে কোনো মৈত্র চুক্তি করা আমাদের জন্য ধর্মীয়ভাবে অবৈধ। এদিকে সুইডেনে ঘটে গেছে আর এক দুর্ঘটনা। কিপটুগার এক চাচাতো ভাইকে ক্রুসেড ফোর্সের অশ্বারোহীরা হত্যা করে ফেলেছে। ফলে মৈত্র চিন্তা পশ্চাতে ফেলে কিতবুগা চলে গেছে সিডনে। চাচাতো ভাইয়ের মৃত্যুর প্রতিশোধে অন্ধ হয়ে সে সিডনে ধ্বংসাযজ্ঞের অবতারণা করেছে। মোগলরা যখন সিডনে খ্রিস্টান নিধনে ব্যস্ত, তখন মিশরের সুলতান সাইফুদ্দিন কুতুজ একেবারে ক্রুসেডারদের সাথে শান্তি চুক্তি সেরে নিয়েছে। মোগলদের বিরুদ্ধে মিশরীয়দের এ যুদ্ধ শতভাগ সফল করতে তিনি তাদের অধিকৃত ভূমি ব্যবহার করতে অনুমতি চাইলে তারা তার দাবি দেওয়া মেনে নিয়েছে। তিনি দাবি করেছিলেন মোগলদের সাথে মিশরীয়দের এ যুদ্ধে তারা যেন নিরপেক্ষ থাকে। যদি পেছন থেকে তাদের কোনো ঘোড়া বা কোনো সেনা মুসলিম বাহিনীর উপর কষ্ট দেওয়ার সামান্য চেষ্টা করে, তাহলে মোগলদের সাক্ষাৎ করার আগে মিশরের সেনারা খ্রিস্টানদের সাথে যুদ্ধ করবে। এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন সুলতান সাইফুদ্দিন কুতুজ। খ্রিস্টানরাও বুঝতে পারে এটা সময়ের দাবি। মুসলমানেরা যদি তাদের কোনো সহযোগিতায় সর্বগ্রাসী মোগলদের নরক উপড়ে ফেলতে পারে, তাহলে তা দিন শেষে সকলের জন্যই উপকারী বটে। তাই তারা কুতুজের পথ আগলে না দাঁড়িয়ে পরোক্ষভাবে তাকে সমর্থন জানালো। পরবর্তীতে তারা তাদের প্রতিশ্রুতিও রক্ষা করেছিল। মুসলিম বাহিনীর পিছনে স্বভাব সুলভ কোনো কুটচাল সেবার তারা করার চেষ্টা করেনি। দুর্ধর্ষ মোগল বাহিনীর মূল শক্তি ছিল তাদের সেনা
সেনাদের ক্ষিপ্রতা এবং দ্রুতগামী ঘোড়াগুলো, এছাড়াও জ্বলন্ত ঘোড়ার উপর থেকে তীর ছুড়ে মারার বিশেষ দক্ষতা ছিল তাদের, যা তৎকালীন সময়ে ইউরোপ ও এশিয়ার অন্য সেনাবাহিনীগুলোর ছিল না। মোগলদের ধনুকগুলো হতো হালকা কিন্তু অসম্ভাব্য শক্তিশালী, ফলে ঘোড়ার উপর চড়েও সহজে সেগুলো নাড়ানো, বহন করা এবং ব্যবহার করা সম্ভব হতো। মোগলদের আরেকটি স্ট্র্যাটেজি ছিল পরপর অনেকগুলো সারিতে বিন্যস্ত না হয়ে ময়দানের ব্যাপ্তি হিসেবে যতটা সম্ভব পাশাপাশি দাঁড়িয়ে হামলা চালানো, যাতে সুযোগ বুঝে শত্রুর বাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলা যায়। সুলতান সাইফুদ্দিন কুতুজ মিশরের সামরিকদের সাথে মোগলদের ব্যাপারে একটু গবেষণা করে বুঝতে পারলেন চওড়া প্রান্তরে মোগলদের মুখোমুখি হওয়া মানে সাক্ষাৎ ধ্বংস টেনে আনা। তাই তিনি মোগলদের আগে যুদ্ধে ক্ষেত্র পছন্দ করার সুযোগই দিতে চাইলেন না, বরং সিদ্ধান্ত নিলেন নিজেই সৈন্য নিয়ে এগিয়ে যাবেন তাদের মোকাবেলা করার জন্য। এবং যুদ্ধক্ষেত্রে বিশেষভাবে যুদ্ধক্ষেত্র হিসেবে বেছে নিলেন ফিলিস্তিনের তাবারিয়ার ঐতিহাসিক আইন জালুত প্রান্তর। আইন জালুত প্রান্তর এর আগে থেকেই ঐতিহাসিকভাবে বিখ্যাত ছিল, কারণ ওল্ড টেস্টামেন্টে ডেভিড ও গলিয়াথের যে যুদ্ধের কথা বলা আছে সেটা অনুষ্ঠিত হয়েছিল এই আইন জালুত প্রান্তরেই। 15 শাবান 658 হিজরি মিশরের সুলতান সাইফুদ্দিন কুতুজ কায়রোর আল বালাক দুর্গ থেকে বের হয়ে ফিলিস্তিনের গাজা অভিমুখে চললেন। তার সামনে আছেন কিংবদন্তি সেনাপতি রুকনুদ্দিন বাইসার্স, সাথে আছে মিশর, শাম, আরব এবং তুর্কমানের সম্মিলিত সেনাদল। গাজায় তখন অবস্থান করছে কিতবুগার ভাই বাইদার। কিতবুগা তাকে পত্র পাঠিয়ে জানিয়ে দিয়েছে মিশরের বাহিনী আসছে। বাইসার্স সেখানে পৌঁছে গাজার কাছেই একটি উপত্যকায় বাইদারের সাথে যুদ্ধ অবতীর্ণ হন। তাদেরকে শোচনীয়ভাবে পরাজিত করে মুসলিম বাহিনী গাজা হয়ে সমুদ্র পথে পথ ধরে উত্তর ফিলিস্তিনের দিকে চলতে শুরু করে। এ সময় কিতবুগা ছিল বালকের বালবেক শহরে। সে হিমস সহ আশপাশের নেতাদেরকে একত্র করে কি করা যায় পরামর্শ চাইল। তাদের কেউ কেউ বলল, হালাকু খান আসা পর্যন্ত আমরা আপনার সামরিক কোনো সফলতা দেখছি না। আবার কেউ বলল, আপনার সেনাদল অপরাজয় এবং অসংখ্য, আমাদের মনে হয় আপনার যুদ্ধে নেমে যাওয়া উচিত, বিজয় আপনার সুনিশ্চিত। দ্বিতীয় পক্ষের কথা কিতবুগা সম্মতি জানিয়ে বাহিনী নিয়ে মুসলিম বাহিনীর মোকাবেলার জন্য বের হয়ে গেল। কিতবুগার গোয়েন্দাদের দিকম্ভ্রান্ত করে সাইফুদ্দিন পূর্ব পরিকল্পনা মতো মোগলদের নিয়ে এলেন আইন জালুতের ময়দানে। ফিলিস্তিনের আইন জালুত উভয় বাহিনী তখন মুখোমুখি দাঁড়িয়ে সুলতান সাইফুদ্দিন কুতুজ তার বাহিনীকে সাজাতে লাগলেন। বাইবার্সের নেতৃত্বে একদল সিরীয় সেনা রাখলেন সম্মুখ ভাগে, বাকি সেনাদের পরবর্তী টিলার পিছনে লুকিয়ে রাখলেন এবং নিজে এক অংশ সেনা নিয়ে পেছনের উপত্যকার ও পাশে অবস্থান করছিলেন। এরপর সেনাপতিদের সামনে ডেকে এনে তিনি তাদেরকে মোগলদের বিরুদ্ধে যুদ্ধের প্রলোভন ধরে উপদেশ দিলেন। অন্যান্য অধিকারীকৃত অঞ্চলে মোগলদের চালানো তাণ্ডবের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে কাপুরুষতার পরিণতি বোঝাতে লাগলেন। বললেন, আগুনে জ্বলে শুলিতে চড়ে বা লাঞ্ছিত হয়ে মরতে না চাইলে মোগলদের বিরুদ্ধে আজকে তোমাদের বিজয় ছাড়া উপায় নেই। শাম, ফিলিস্তিন এবং মিশরকে হালাকু খানের হাত থেকে বাঁচানোর জন্য গুরুত্বের কথা জানালেন। সকলে তার কথায় কান্নায় ভেঙে পড়ল। পরস্পরের চুক্তি ও একত্রবদ্ধ হয়ে মোগলদের পরাজিত করে নিজেদের ভূমি থেকে চিরতরে তাড়ানোর প্রতিশ্রুতি নিল। কুতুজ শুরুতেই তার সব সৈন্যদের দিয়ে শক্ত আক্রমণ করলেন না, বরং প্রথমে ছোট একটি দল পাঠিয়ে মোগল বাহিনীকে প্ররোচিত করলেন। তাছাড়া তিনি জানতেন তার স্ত্রীয় সৈন্যরা আগেও একবার মোগলদের কাছে হেরে পালিয়ে এসেছে, তাই বিপদে পড়লে এরা আবারও পালাতে পারে। এটা মাথায় রেখে পরিস্থিতি যত খারাপ হোক না কেন যেন তারা পালাতে না পারে, সেজন্য তাদেরকে রাখলেন সবার সামনে। শুরুতে মোগলদের প্রবল আক্রমণের মুখে কুতুজের সৈন্যদের অবস্থা ছিল টালমাটালের মতো। বাইবার্সের সম্মুখ দল অনেকটা পিছনের দিকে সরে আসতে বাধ্য হলো। এ সময় পূর্ব পরিকল্পনার ফাঁদে মোগলরা আটকে গেল। ধীরে ধীরে উপত্যকার ও পাশে আক্রমণের জন্য উঠ পেতে ছিল সাইফুদ্দিনের কুতুজের বাহিনী। ওদিকে টিলার পিছনে বসে আছে আর এক দল এলিট ফোর্স। বাইবার্স ইচ্ছে করে পিছনের দিকে সরতে মোগলদেরকে ফাঁদে এনে ফেললেন। অমনি কুতুজ তার বাহিনী নিয়ে এগিয়ে আসলেন। মোগলরা সিরীয় সৈন্যদের ভেদ করে ভেতরে প্রবেশ করার সাথে সাথে মুখোমুখি হলো কুতুজের এলিট বাহিনী। এদিকে সামনের সারির সিরীয় সৈন্যদের জন্য তারা
পিছিয়ে আসতে পারছিল না। তখনই টিলার ওই দুই পাশ থেকে মোগলদের উপর নেমে আসলো বৃষ্টির মতো তীরের গুলা, কিন্তু মোগলরা মুসলমানদের আক্রমণ সামলে নিয়ে পাল্টা শক্ত আক্রমণ করলো। মুসলিম বাহিনীর সম্মুখ ভাবে কিতবুগার স্পেশাল ফোর্সের ভয়াবহ আক্রমণে মুসলমানদের বাম অংশে ভেঙে পড়লো, কিন্তু কেন্দ্র এবং ডান অংশ তখনও ময়দানে আছে। পরিস্থিতি বেগতি দেখে সুলতান কুতুস নিজে শিরস্ত্রাণ খুলে উঁচু জায়গা থেকে দাঁড়িয়ে চিৎকার করে ও ইসলামা বাহাই বাহাই ইসলাম হাই ইসলাম বলে সৈন্যদের সাহস জুগালেন এবং সকলকে দেখিয়ে নিজেও ঝাঁপিয়ে পড়লেন, যাতে সুলতানের দেখা দেখি অন্যরাও আক্রমণের মনোবল ফিরে পায়। এদিকে আইন জালুতের প্রান্তটি সরু হওয়া মোগলরা তাদের পুরনো এক চিরাচরিত কোনো কৌশল অবলম্বন করতে পারল না। ফলে মুসলমানদের সম্মিলিত আক্রমণে তাদের সেনারা বিক্ষিপ্ত হয়ে পড়তে শুরু করলো। সামান্য সময়ের মধ্যেই ময়দান থেকে অধিকাংশ সেনা পালিয়ে যেতে শুরু করলো। কোন মোগল সেনাপতি কিতবুকাকেও পালানোর পরামর্শ দেয়, কিন্তু সে বলে আমি পরাজয়ের লাঞ্ছনা নিয়ে পালানোর মতো লোক নয়। অল্প কিছু সেনা নিয়ে সে সামনে এগিয়ে যায়। ঐতিহাসিকদের মতে আরিনান নামক এক মুসলিম সেনার সাথে এ সময় কিতবুকার মোকাবেলা হয় এবং অল্প কিছু সেনা নিয়ে সে সামনের দিকে এগিয়ে যায়। ঐতিহাসিকদের মতে আরিনান নামক এক মুসলিম সেনার সাথে এ সময় কিতবুকার মোকাবেলা হয় এবং অল্প সময় পরেই পরাজিত হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর আরিনান কিতবুকার ধর থেকে শির আলাদা করে নেয়। সেনাপতির পরিণতি দেখে ছত্রভঙ্গ হয়ে পড়ে মোগল বাহিনী, পালিয়ে যেতে থাকে দিক বেদিক বিক্ষিপ্ত হয়ে। কুতুজের সৈন্যরা প্রায় 600 কিলোমিটার তাড়িয়ে শেষ মঙ্গল সৈন্যটিকেও হত্যা করে আসে। এভাবে মামলুক সৈন্যদের কাছে পরাজয় ঘটে। অহংকারী বর্বর ও জালিম হালাকু খানের বাহিনী নিমিষেই চূর্ণ হয়ে যায়। তাদের আকাশ ছোঁয়া দম্ভ এবং ইতিহাসে মুসলমানদের নামে অঙ্কিত হয় এক যুগান্তরকারী বিজয়। পরাজয়ের খবর ছড়িয়ে পড়তে শাম ছেড়ে পালায় মোগলদের সকল সেনা। সুলতান রুকুনুদ্দিন বাইবার্সকে তাদের পেছনে পাঠান। আলোপর ভূমি পর্যন্ত তিনি দাবড়াতে বেড়ান। এদিকে 27শে রমাদান সাইফুদ্দিন কুতুস দামেস্কে প্রবেশ করেন। সেখানকার যাবতীয় অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সংশোধন করেন। প্রশাসনিক অবকাঠামো মজবুত করে যোগ্য লোকদের নেতৃত্ব আসনে বসান। হিমসের অধিপতি আশরাফ নিরাপত্তা চাইলে তিনি তাকে হিমুস ফিরিয়ে দেন। ইতিপূর্বে হালাক খান তাকে হিমুসের দায়িত্ব বহল রেখেছিল। মানসুরকে তিনি হামানগরী বুঝিয়ে দেন, সাথে মাআররা ও তার আশপাশের এলাকাগুলো তার অধিকারে যোগ করে দেন। মোট কথা আইন জালুতের মোগলদের পরাজয়ের শামের রাজ্যগুলো সংহত হয়ে ওঠে এবং রাজ্যের সবগুলো মামলুকদের অধীনে একত্র হয়ে যায়, যা উসমানী সাম্রাজ্যের উত্থানের আগ পর্যন্ত পরবর্তী প্রায় 270 বছর পর্যন্ত টিকে ছিল। ওদিকে ঐতিহাসিকরা বলেন মোগলরা তাদের অসুস্থ উত্থানের পর থেকে আইন জালুতের আগে কোনো যুদ্ধেই পরাজিত হয়নি। তবে এই ঘটনার পর শাম পুনরুদ্ধারে একবার সে তার ছেলে ইয়াসমুদকে পাঠান, কিন্তু সেবার তার চিন্তা ও চেষ্টা পুরোপুরি নিষ্ফল হয়ে যায়। তারা শামের কোথাও গোপনে আনন্দ ভোজ করছিল। এমন সময় বাইবার্সের বাহিনী তাদের খোঁজ পেয়ে সেখানে পৌঁছে দেখে সবকটা মাতাল হয়ে পড়ে আছে। দেরি না করে আলগোসা সব কুলকের মাথা কেটে ফেলা হয়, তবে মাত্র কয়েকজনকে বাঁচিয়ে রাখে হালাকু খানের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার জন্য। এরপর হালাকুর ছেলের মাথা কেটে সেটা তার জন্য হাদিয়া হিসেবে প্রেরণ করে। এই পরাজয়ের সংবাদ এবং নিজের ছেলের কর্তৃত্ব মস্তক হালাকু খানের সামনে হাজির করা হলে বেঁচে ফেরা সেনাদের সব কটাকে হালাকু খান নিজেই জবাই করে দেয়। আইন জালুতের ঐতিহাসিক প্রান্তরে অবসান হয় মোগলদের অপরাজয় নিথ। তাদের ভয়ে স্বদেশ থেকে পালাতে থাকা হাজার হাজার মানুষ একে একে আবার স্বদেশে ফিরে আসতে শুরু করে। এই পরাজয়ের পরেও মোগলরা যথেষ্ট শক্তিশালী ছিল, কিন্তু আর কখনোই আগের মতো দুর্জয় মনোবল ফিরে পায়নি। শুধু মধ্যপ্রাচ্যের বিবেচনায় নয়, বরং পুরো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোর মধ্যে একটি আইন আর জালুতের যুদ্ধ। কেননা এই যুদ্ধে সুলতান কুতুজ হেরে গেলে উত্তর আফ্রিকা, স্পেন ও ইউরোপ পরিণত হতো বাগদাদ, সমরকন্দ ও বেইজিং এর মতো। মধ্যভূমিতে আদৌ মানব সভ্যতার ওই ক্ষত সেরে উঠছে কিনা সেই প্রশ্নের উত্তর কারো জানা নেই। তবে বর্বর মোগল বাহিনীকে রুখে দেওয়ার অনন্য কীর্তির প্রতিদান হিসেবে যে বিশ্বাসী চিরকাল সুলতান সাইফুদ্দিন কুতুসকে মনে রাখবে, সেটা বলে দেওয়া যায় নিঃসন্দেহে।